এক বছর নিশ্চয়ই একটা দীর্ঘ সময়, এর মধ্য দিয়ে আসলে পুলিশের সংস্কার কেন করা গেল না? আপনি কিভাবে নিশ্চিত হলেন পুলিশের সংস্কার করা হয়নি? রাশেদ খান যেমনটি অভিযোগ করছিলেন সেই সেটা তো অভিযোগগুলো ওনার নিশ্চয়ই আপনি অভিযোগ, শুনেছেন। ওনারটা অভিযোগ আর আপনারটা স্টেটমেন্ট। আমি কোনটা ঠিক ধরে নেব? আপনি তো স্টেটমেন্ট করলেন যে কেন কিন্তু করা বিভিন্ন গেল সময় না। তো উপদেষ্টাদের তরফ থেকেও আমরা এমন কথা আমরা শুনেছি যে সরকারের প্রশাসনের সহযোগিতা পাচ্ছে না। আমরা সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছি, বিভিন্ন সময়ে জানিয়েছি পুলিশের কি কি সংস্কার করা হয়েছে এবং কি কি সংস্কার প্রক্রিয়াধীন আছে। এই বিষয়গুলো হয়তো আনফরচুনেট যে সেটা কি আপনারা খেয়াল করেন সন্তোষজনক? না। সন্তোষজনক কিনা সেটা তো আপনি বলবেন, আপনি সন্তুষ্ট কিনা। সরকার কাজ করছে, সরকার যতটুকু পারছে সাধ্য অনুযায়ী সরকার আইন মেনে বা বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে যতটা সম্ভব সেই কাজগুলো করছে এবং সেই কাজগুলো আপনার জনগণের কাছে আমরা বিভিন্ন সময় তুলেও ধরছি। তাহলে রাজনৈতিক দলগুলোকে আর অভিযোগ করছে সেটা রাজনৈতিক দলকেই বলতে হবে যে ভূতেরা বা প্রেতাত্মারা বহাল তবিয়তে আমরা আছে। তো অ্যাকচুয়ালি প্রেতাত্মা দিয়ে তো আর কাজ হয় না। আমরা সরকারে কাজ করার জন্য আত্মা খুঁজছি। সরকারের প্রশাসন ব্যবস্থাতে তো আপনার অনেক সাহসী মেধাবী লোকও আছে বাংলাদেশের প্রশাসনে। প্রশাসন আপনার সরকারি কর্মচারীর সংখ্যা কতজন? 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে। তো এদের মধ্যে আপনার, হ্যাঁ আপনি বলতে পারেন অনেকেই আগের সরকারে নিয়োগ পেয়েছে, কিন্তু তারও আগেও নিয়োগ পেয়েছে অনেকে। তো সরকার তো এসে একটা সেট প্রশাসনের এই 15 লক্ষ কর্মকর্তা কর্মচারীকে রাতারাতি চেঞ্জ করে ফেলতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলছে, আমি যদি একটু যুক্ত রাজনৈতিক করি, বিশ্লেষক কি বলছে সেটা তারা গুরুত্বপূর্ণ বলছে বিষয় না। যে প্রশাসনের, আমি একদম পরিসংখ্যান দিয়ে আপনাকে বলছি, 25% চেয়ার বদলে গেছে। আমরা ব্যাপক রদবদলও দেখেছি বিভিন্ন সময়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। না, কাজের কাজ কিছু হয় না, এগুলাই তো সুইপিং রিমার্ক। কাজের কাজ কিছু হয়নি। কাজের কাজ কিছু না হলে এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি থেকে দেশটাকে আস্তে আস্তে শৃঙ্খলার দিকে কিভাবে এগিয়ে আনা গেছে, আস্তে আস্তে কিভাবে আপনার আপনার এই যে আজকে গতকালকে আমরা দেখিয়েছি যে বাংলাদেশ বিমান 55 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি প্রফিট করেছে। কাজের কাজ কিছু না হলে এটা কিভাবে সম্ভব হয়েছে? আমাদের অর্থনীতি যে ঘুরে দাঁড়িয়েছে, আমাদের যে মূল্যস্ফীতি কমে এসেছে, তো এগুলো কাজের কাজ না? কিছুক্ষণ আগে রাশেদ খান বলছিল যে উপদেষ্টা পরিষদের সক্ষমতার অভাবে সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি। সরকারের কাছে কি প্রত্যাশাটা আকাশচুম্বী হয়ে যাচ্ছে, নাকি আসলে কোথাও ঘাটতি আছে? আপনি যদি মানে একটার পর একটা স্টেটমেন্ট করতে থাকেন তাহলে আমার পক্ষে জবাব দেওয়া কঠিন। প্রত্যাশা হচ্ছে এগুলো একটা সক্ষমতা, এগুলো আপেক্ষিক শব্দ। আপনার কাছে যে আপনার দৃষ্টিতে যিনি সক্ষম, আমার দৃষ্টিতে তিনি অক্ষম হতে পারেন। আপনার যেই উপদেষ্টা পরিষদকে ওই সময় নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়েই তো সরকার কাজ করতে হবে। তাদের চিন্তাভাবনা, তাদের পরিকল্পনাটাই তো সরকার বাস্তবায়ন করার চেষ্টা করছে। এবং আমরা তো মনে করি যে সরকার অনেক ক্ষেত্রেই, অনেকগুলো আমি উদাহরণ আপনাকে দিতে পারবো যেগুলো এই গত এক বছরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেছে এবং যেই কাজের সুফল এখন সাধারণ মানুষ আস্তে আস্তে পেতে শুরু করেছে। তো আপনি যদি ঢালাওভাবে বলে দেন যে কোনো কাজ করতে পারেনি, তাহলে তো এটা হলো না। ইটস এ বায়াসড স্টেটমেন্ট। আমি রাশেদ খানের বক্তব্যকে কোট করেছি। না, আপনি রাশেদ খানের বক্তব্যকে যদি কোটও করে থাকেন তাহলে রাশেদ খানকেও বলতে হবে হ্যাঁ যে কোন কোন জায়গায় সরকার ব্যর্থ হয়েছে। কিছু কিছু সব তো আর সাফল্য পাওয়া সম্ভব না, কিছু কিছু জায়গায় ব্যর্থতা আছে, সাফল্যও আছে। এগুলো নিয়েই আমরা কাজ করছি এবং এগুলার একটা পর্যায়ে এসেছে দেখেই কিন্তু সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময়টা ঘোষণা করা হয়েছে। তা সরকার নির্বাচনের জন্য কাজ করছে এবং নির্বাচনের পাশাপাশি দৈনন্দিন যে সরকার পরিচালনা সেই কাজটাও করছে। এখন প্রশাসনে আপনার কাছে মনে হতে পারে যে প্রশাসনে একেবারে অনেকেই আছে যে তাদেরকে পুনর্বাসন করা হয় নাই, তাদেরকে পুনর্বাসন না করে আগের সরকারের যারা আছে তাদের কোনো কোনো মামলা দিয়ে কাজ করা হচ্ছে। আগের সরকারের সময়ে যারা আছে আপনি তো চাইলেই, আমি একটু আগেও যেটা বলেছি যে 15 লক্ষ কর্মকর্তা কর্মচারী চেঞ্জ করে ফেলতে পারবেন না। আবার সরকারকে যদি আপনি পুরোপুরি রিহ্যাবিলিটেশন সেন্টার করে ফেলেন তাহলেও তো কাজ করা সম্ভব না। কারণ যিনি আপনার 10 বছর ধরে কোনো কাজ করেননি, অবসরে আছেন, ওনাকে এনে আপনি বসিয়ে দিলেন। তো এরকম আপনি হয়তো ওই রকম দক্ষ অনেককে আপনি বসাতে পারেন, যারা আছে, যাদের দক্ষতা আছে, মেধা পরীক্ষিত, তাদেরকে দিয়ে অবশ্যই তাদের অনেককে তো পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। আবার অনেকে আছে যারা বঞ্চিত। আজকেও আমরা একটা কমিটি একটা প্রতিবেদন দিয়েছে যেখানে 78 জন সরকারি কর্মকর্তাকে ভূতপূর্ব পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই কাজগুলো তো করা হচ্ছে, এমন না যে সরকার একেবারে বসে আছে চোখ বন্ধ করে কোনো কাজ করছে না। প্রশাসনের পরিবর্তন হচ্ছে, প্রশাসনের নতুন নিয়োগ হচ্ছে, প্রশাসনের নতুনভাবে প্রশিক্ষণ হচ্ছে, প্রশাসনের রদবদল হচ্ছে। এই প্রক্রিয়াগুলো গত এক বছর ধরেই চলমান আছে। এখন আমাদের যেটা সমস্যা হচ্ছে যে অনেকগুলো স্টেক হোল্ডার আছে এখন সরকারে, রাজনৈতিক দলের মধ্যে, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল যাদের সমর্থন নিয়ে কাজ করছে। এখন সবাই এসে বিভিন্ন ধরনের চেষ্টা তদবির করে। তাদের মনোপুত না হলেই আপনি বললেন যে হ্যাঁ ওনারা
এই দক্ষ লোক ওনাকে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না, এভাবে আসলে সরকারের পক্ষে কাজ করা কঠিন। সরকার একটা নিয়মতান্ত্রিক উপায়ে আইনসিদ্ধভাবে যতটা সম্ভব অতটা প্রশাসনের রদবদল করে, প্রশাসনে যারা দক্ষ আছেন, অভিজ্ঞ আছেন, তাদেরকে সামনের সারিতে নিয়ে এসেছেন। যারা ইতিমধ্যে অবসরে চলে গিয়েছেন তাদের মধ্যে যারা সরকার যাদেরকে দক্ষ মনে করেছে, গুরুত্বপূর্ণ মনে করেছে, তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে কাজ করার চেষ্টা করেছেন। এই প্রসেসটা তো এইভাবেই কন্টিনিউ করে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে একটা বছরে, তাই না? আর আপনি যে সংস্কারের কথা বললেন পুলিশে, আমি তো দেখেছি যে পুলিশে অনেকগুলো 54টা সংস্কার প্রস্তাব পুলিশে বাস্তবায়ন প্রক্রিয়াধীন আছে, এর মধ্যে অনেকগুলো ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গিয়েছে। সবচেয়ে আপনার পুলিশের যে আপনার ট্রেনিং প্রসেসটা, পুলিশের যে ক্রাউড কন্ট্রোল, এটাতে তো একটা বিশাল পরিবর্তন এসেছে। আপনার আমরা 1 বছর আগেও দেখতাম যে পুলিশ কিছু হলে জনগণের উপর গুলি করতো, তাই না? পুলিশ কিভাবে এই যে এগুলো কন্ট্রোল করবে সেই বিষয়ে একটা সিস্টেমেটিক চেঞ্জ আনা হয়েছে, তো আপনারা সেটা দেখেছেন। আবার আইনগতভাবেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন যে কেউ চাইলে আপনার অনলাইনে জিডি করতে পারছেন, তাকে থানায় যেতে হচ্ছে না, এবং পুলিশ জিডি নিতে বাধ্য হচ্ছেন। প্রত্যেকটা মামলার এফআইআর গ্রহণ করতে পুলিশকে বাধ্য করা হচ্ছে। এরকম আমি এই মুহূর্তে মুখস্থ আপনাকে বলতে পারবো না, কিন্তু আমি জানি অনেকগুলো সংস্কার কার্যক্রম ইতিমধ্যেই চলমান আছে, অনেকগুলো প্রস্তাব এর মধ্যেই বাস্তবায়ন হয়েছে, এমনকি জনপ্রশাসনেও অনেকগুলো বাস্তবায়ন হয়েছে। সমস্যা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক সিলি বিষয় নিয়ে এত বেশি ব্যস্ত থাকি, এই যে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলো নিয়ে সেভাবে আলোচনাও হয় না, যে কারণে এগুলা আমরাও অনেক সময় আপনাদেরকে মনে করাই দিতে পারি না। কারণ এই বিষয়টা তো আলোচনাতেই থাকে না, কারণ আপনারাই আলোচনা করেন এমন সব বিষয় যেগুলো আসলে আমরা মনে করি যে খুব বেশি প্রাসঙ্গিক নয়, যার যে এই কম্পারেটিভলি এই সংস্কারের এই প্রস্তাবগুলোর তুলনায় 2000-এর মতো সংস্কার প্রস্তাব এসেছে। কয়েকদিন আগে আমরা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন সংস্কার কমিশনের আপনাদেরকে জানিয়েছি যে 37টি খুব গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। 246টা সংস্কার প্রস্তাব প্রায় বাস্তবায়নাধীন, এবং মানে এগুলো যে কোনো সময় হয়তো একটা প্রস্তাব বাস্তবায়ন হবে। এখন এগুলো নিয়ে আমরা তো খুব বেশি আলোচনা হতে দেখি না। আপনাদের এই শোতেও আমি মনে করি না যে খুব বেশি আলোচনা হয়েছে। এই শোতে আমি যতবার এসেছি আমি আপনাদের এই শোতে যতবার এসেছি প্রত্যেকবারই একটা প্রশ্ন শুনেছি, নির্বাচন কবে? ভালো, এখন তো নির্বাচনের তারিখ দেওয়া হচ্ছে, এখন প্রশ্ন শুনছি নির্বাচন কি হবে? এটাই আপনারা এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ আছেন, একদম স্টেরিওটাইপ আলোচনা। আপনারা নিজেরাও বের হতে পারছেন না এবং মানুষকেও আসলে খুব বেশি ইনফরমেশন দিতে পারছেন না।